আমার স্বামী যখন আমার দিকে কামনার দৃষ্টিতে হাত বাড়িয়েছিল, তখন ওর শরীর থেকে তীব্র মদের গন্ধে আমার সমস্ত শরীর গুলিয়ে উঠল। মনে হচ্ছিল ওর শরীর থেকে পরনারীর অস্তিত্ব জ্বলজ্বল করছে। আমি ওর দিকে তাকিয়ে ছলছল চোখে বললাম, এইভাবে আর কতদিন নিজেকে শেষ করবে অনিক? ওর চোখ দুটো লাল রক্তের মতো করে বলল, যতদিন না আমি ভুলতে পারবো। প্লিজ অনিক, ওর সাথে আমার রিলেশন ছিল ঠিকই, কিন্তু সেটা খুব পবিত্র ছিল। ও আমাকে কখনো ছুঁয়েও দেখেনি। আমি বিশ্বাস করি না। বলো, কতবার ওর সাথে ফিজিক্যাল রিলেশন করেছিস? অনেকের এমন জঘন্য কথা শুনে আমার শরীর ঘৃণায় রিরি করে ওঠে। কি করে ওকে বলি? অনিক, আমি ওকে একদিন ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমার সব কিছু তো তুমি। আয়ান আমার জীবনের আরেকটা অধ্যায়। ওর সাথে আমার দেখা একটা হাসপাতালে। মায়ের হঠাৎ করে সেদিন প্রেশারটা খুব বেড়ে গিয়েছিল। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। বাবা আর ভাইয়া একটা জরুরি কাজে 2 দিনের জন্য বাইরে ছিল। তারই মধ্যে হঠাৎ করে মায়ের এমন অবস্থা। মাকে আমি হাসপাতালে নিয়ে পাগলের মতো ডাক্তার খুঁজতে লাগলাম। এমন সময় আমার সামনে এলো আয়ান। সাদা ইউনিফর্ম দেখে বুঝতে সমস্যা হলো না ও এই হাসপাতালেরই ডাক্তার। আমাকে এমন কান্নাকাটি করতে দেখে তাড়াতাড়ি করে এগিয়ে এসে বলল, আমরা দেখছি আপনার মায়ের কি হয়েছে। আপনি একটু শান্ত হন, প্লিজ ভেঙে পড়বেন না। এই বলেই মাকে নিয়ে ভেতরে চলে গেল। আমি বাবা আর ভাইকে ফোন করে জানালাম। বাবা বলল, চিন্তা করিস না মা, আমরা এক্ষুনি আসছি। আধা ঘন্টা পর আয়ান আমার সামনে এসে বলল, আপনার মা এখন অনেকটা সুস্থ, প্রেশার এখন নর্মাল। এই ওষুধটা এখনই খাওয়াতে হবে। এই বলেই একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। এখন রাত 1টা, কোথায় যাব ঔষধ আনতে? বাবা ভাইয়াও তো এখনো এলো না। এমন সময় পেছন থেকে আয়ান আমাকে বলল, কিছু না মনে করলে একটা কথা বলি? জি বলুন। আপনার সাথে আর কেউ আসেনি? আসলে বাবা আর আমার ভাই দুজনেই একটা জরুরি কাজে বাইরে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মায়ের কাছে গিয়ে বসুন, আমি দেখছি। এই বলে কাগজটা আমার হাত থেকে নিয়ে বাইরে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি করে বললাম, আপনার যদি কোনো সমস্যা হয়? আয়ান তখন হেসে দিয়ে বলল, ডাক্তার হলেও আমরা মানুষ। এই প্রথম আয়ানের মুখটা ভালো করে দেখলাম। একটা পবিত্র চেহারার মানুষ, মুখ ভর্তি কালো চাপদাড়ি, চোখে কালো ফ্রেমের বাঁধা চশমা, একটা মায়াবী চেহারা ছেলেটার। আমি আর কিছু না ভেবে মায়ের কাছে গিয়ে বসলাম। মা আমাকে দেখে পাশে বসিয়ে হাতটা ধরে বলল, তোর বাবা আসেনি? বাবা আর ভাই রওনা দিয়েছে মা, চলে আসবে। তোমার এখন কেমন লাগছে মা? আগের থেকে ভালো রে মা। ওই ছেলেটা অনেক ভালো। কোন ছেলেটা মা? ওই যে চশমা পরা, মুখ ভর্তি কালো দাড়ি। এমন সময় আয়ান ঔষধ নিয়ে এলো, আমাদের কাছে রেখে চলে যেতে যেতে বলল, আমার আজ রাতের ডিউটি, সকাল 7টায় ডিউটি শেষ। এরই মধ্যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই বলেই সে চলে গেল। আমি মাকে ঔষধ খাওয়ালাম। মা এখন ঘুমে। আমি মায়ের পাশে বসে আছি। এরই মধ্যে কখন চোখ বুজে এসেছে বুঝতে পারিনি। হঠাৎ করে জেগে উঠেই বুঝতে পারলাম আয়ান হয়তো চলে গেছে, কারণ ও 7টায় চলে যাবে। এখন 7টার বেশি বাজে। আমার মনটা কেন যেন খারাপ হয়ে গেল। একবার বলে যেতে পারতো, কিন্তু নিজের মনে হেসে দিলাম। ও হচ্ছে আমার অপরিচিত, কেনই বা বলে যাবে। একটু পরে একজন নার্স এলেন, এসে বললেন, এখন কি অবস্থা ম্যাম? আগের থেকে ভালো। আয়ান স্যার এসেছিলেন, আপনারা ঘুমিয়েছিলেন তাই আর ডাকিনি। আমাকে বলে গেলেন আপনারা বাসায় চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই বলেই নার্স চলে গেল। তার মানে আয়ান এসেছিল এখানে যাওয়ার আগে। ইস, কেন যে ঘুমোতে গেলাম। ধ্যাত, কী সব যে ভাবছি। এমনও হতে পারে আয়ান ম্যারিড, ওর বাচ্চা আছে। সকাল 10টার দিকে মাকে নিয়ে বাসায় চলে এলাম। কিন্তু কেমন যেন সারাদিন একটা অস্থিরতায় কাটতে লাগলো। মনকে যতই এটা ওটা বলে বোঝাতে লাগলাম, ততই অবুঝ হতে লাগলো। এর ঠিক 1 বছর পর আমার বিয়ে ঠিক হলো অনিকের সাথে। কিন্তু এই 1 বছরে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। আমি বাসর রাতেই অনিককে আমার অতীত বলেছিলাম। অনিক ঘরে ঢোকার পর টুকটাক কথা হলো। তখন আমি ওকে বললাম, তোমাকে আমি কিছু একটা বলতে চাই অনিক। তোমার সব কথা আমি পরে শুনবো ইরা, আগে চলো বাইরে চাঁদ দেখি। আমার কি ইচ্ছে ছিল জানো? আমার বাসর খোলা আকাশের নিচে হবে। আমার মিষ্টি বউয়ের শরীরের প্রথম ছোঁয়া এসে পড়বে মিষ্টি চাঁদের। অনিক প্লিজ, তুমি একবার আমার কথা শোনো। কথাটা কি খুবই জরুরি ইরা? আমার কাছে জরুরি অনিক। আচ্ছা ঠিক আছে বলো। অনিক, আমি জানি বিয়ের প্রথম রাতে এটা বলা কোনো মেয়েরই উচিত নয়, কিন্তু আমি আমার বিবেকের কাছে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছি। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না ইরা। আমি তোমার আমার জীবন সত্যি দিয়ে শুরু করতে চাই। কি হয়েছে বলবে তো? অনিক, আমি বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু ওটা ছিল অতীত। এখন আমার সব কিছু তুমি। অনিক আমার কথা শুনে কিছু সময় চুপ করে বসে রইল। হঠাৎ করে ওর চেহারা ভয়ঙ্কর হয়ে উঠল।
আমার দিকে রাগের সাথে তাকিয়ে বলল, কতদিন ধরে চলছিল এসব? আমি অনিকের এমন কথায় ধাক্কা খেলাম। আচ্ছা, ও খারাপ কিছু ভাবছে না তো? অনিক আমাকে ওইভাবে চুপ করে থাকতে দেখে চিৎকার করে করে বলে উঠল, সত্যি করে বলো, এই সম্পর্ক বিছানায় গড়িয়েছিল কিনা? ছি অনিক, তুমি কি সব বলছো এইসব? আমি ঠিকই বলছি, আমাদের ভালোবাসা অনেক পবিত্র ছিল অনিক। আমার কথা শুনে অনেক অট্ট হাসি দিয়ে বলল, ভালোবাসা, তাও আবার পবিত্র? হা হা হা। সব কিছু বয়ফ্রেন্ডকে দিয়ে আমার কাছে কে নিয়ে এসেছো ইরা? প্লিজ চুপ করো। আমি চাইলে তোমার কাছে লুকোতে পারতাম, কিন্তু চাইনি মিথ্যে দিয়ে আমাদের জীবনটা শুরু হোক। তোমার মুখে যা আসে বলতে পারো না অনিক? আমার কথা শুনে অনিক আচমকা গলা চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। তোকে যেদিন প্রথম দেখি পাগলের মতো ভালোবেসে ফেলি। বিয়ের কথা বলি বাসায় এসে, তোকে আমার বউ করতে কতটা কষ্ট করতে হয়েছে সেই খবর তোর জানারও কথা না। আমি অনিকের এমন বিহেভ দেখে ভয় পেয়ে গেলাম। ওকে বললাম, আমি অনেক ব্যথা পাচ্ছি, ছাড়ো আমায়। অনেক দাঁত কটমট করে বলল, তোকে আমি তিলে তিলে মারবো। কেন করেছিলি এমন? অনেক একটা সাইকো, আমার বুঝতে বাকি নেই। আমার গলা ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমি আমার অতীত ভুলতে চাই অনেক, তোমার ভালোবাসা পেয়ে। কিন্তু তুমি আমায় ভুল বুঝে চলে গেলে। হাসপাতাল থেকে যেদিন বাসায় এলাম, সারাদিন একটা অস্থিরতায় দিন কাটতে লাগলো। হয়তো মন প্রাণ জুড়ে আয়ান বিরাজ করছিল। আমাদের ভালোবাসায় মাপকাঠি অনেক অদ্ভুত, সময় কারণ কিছুই বুঝতে চায় না। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। আস্তে আস্তে আয়ান আমার চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে লাগলো। নিজেকে মানিয়ে চললাম সময়ের সাথে সাথে। সেদিন ছিল আমার জীবনের একটা বিশেষ দিন। কয়েকজন বন্ধু মিলে হইচই করে ফুচকা খেতে গেলাম। সবে একটা ফুচকা মুখে পুড়েছি, এরই মধ্যে আমার সামনে আয়ান এসে হাজির। সেই মুখ, সেই চশমা আর সেই মায়াবী চোখ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আয়ান আমার পাশের বন্ধুকে বলল, আরে মিলা যে, কেমন আছিস? খালাম্মা কেমন আছে? আমি রীতিমতো অবাক। মিলার তাহলে কি পরিচিত? মিলাও হেসে দিয়ে বলল, সবাই ভালো, কিন্তু তোমার কি খবর আয়ান ভাইয়া? আমাদের কি ভুলে গেছো? আরে না, তোদের কেন ভুলবো, নতুন জব, অনেক দায়িত্ব সারাদিন। কোথায় থাকো এখন? হাসপাতালের কাছে বাসা নিয়েছি ছোট্ট একটা। একা মানুষ, চলে যায় দিন। আম্মু তোমাকে কত করে বললো আমাদের বাসায় থাকতে, তুমি শুনলে না। এখন তোর সেই ঘুমের মধ্যে নাক ডাকার। ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। এই বলে দুজনেই হাসতে লাগলো। আমি পাশে দাঁড়িয়ে দুজনের খুনসুটি শুনছি। হিসাব মিলাতে পারছি না ওদের সম্পর্ক কি। হঠাৎ করে মিলা বলল, ভাইয়া এই হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু ইরা। তারপর আমাকে বলল, ইরা এ হচ্ছে আমার একমাত্র কাজিন আয়ান, বিশাল বড় ডাক্তার। আয়ান হেসে দিয়ে বলল, আমি আগের থেকে চিনি ওনাকে, কিন্তু নাম জানি না। মিলা দুষ্টুমি ভরা চোখ গোল গোল করে বলল, চেনো মানে? আমাদের হাসপাতালে দেখা হয়েছিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এখন কেমন আছেন আপনার মা? জি ভালো। আপনাকে সেদিন ধন্যবাদ দিতে পারিনি, আপনি চলে গিয়েছিলেন। আয়ান কিছুটা অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলো, কিন্তু ধন্যবাদ কেন? অত রাতে আমার মায়ের জন্য ঔষধ এনে দিয়েছিলেন। আয়ান আমার কথা শুনে জোরে জোরে হেসে দিয়ে বলল, এটা আমার দায়িত্ব, ধন্যবাদের কিচ্ছু নেই। তারপর মিলাকে বলল, যাই রে, একটা কলিগের বাসায় এসেছিলাম, দূর থেকে তোকে দেখে এগিয়ে এলাম। একদিন আমার বাসায় আসিস। আচ্ছা যাব। তুমি একদিন বাসায় এসো, মা তোমার কথা সেই দিন বলছিল। ঠিক আছে যাব, ভালো থাকিস। আয়ান চলে যাবে এমন সময় আমার দিকে তাকিয়ে বলল, আপনি যেহেতু আমার বোনের বেস্ট বন্ধু, তাই তুমি করেই বললাম। একদিন আসো মিলার সাথে, চুটিয়ে আড্ডা দেওয়া যাবে। আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নাড়ালাম। আয়ান চলে যেতে নিলে মিলা আমাকে চেপে ধরে বলল, কিরে আমার ভাইকে চিনিস? আগে বলিস নাই তো। ওর কথা শুনে হেসে দিয়ে বললাম, দেখ আমার মাথায় জট নেই যে আমি জানবো ওটা তোর ভাই। এই কথায় দুজনেই হেসে দিলাম। বাসায় এসে আমি আবার নতুন করে ভাবতে লাগলাম। এখন যেন আরো ভালো লাগছে ওকে নিয়ে চিন্তা করতে। একদিন ছুটির দিনে জোর করে মিলা আমাকে নিয়ে আয়ানের বাসায় হাজির হলো। আয়ান ভীষণ খুশি হলো আমাদেরকে দেখে। বলল, ভালোই হলো, একা একা বোর হচ্ছিলাম। তারপর আমাদের বলল, আজ অনেক আড্ডা হবে, আমি বাজারে যাচ্ছি। আমি ওর এই ছেলে মানুষই দেখে তাড়াতাড়ি বললাম, না না প্লিজ, আপনি বাজারে যাবেন না, আমরা এক্ষুনি চলে যাব। আয়ান চলে যেতে যেতে বলল, চুপ করে বসো তো তোমরা, আমি যাবো আর আসবো। আয়ান চলে যেতে নিলে মিলা খোঁচা দিয়ে বলল, দেখ দেখ, ভালো করে দেখ, বিয়ের পর এখানেই তোকে থাকতে হবে। আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। ওকে বললাম, বেশি পাকামো হচ্ছে মিলা। এখানে থাকতে হবে মানে? আহারে আমার বাবু কিচ্ছু বোঝে না। তোকে আমার ভাবি করব। আমি ওর কথা শুনে ভীষণ লজ্জা পেলাম। ওর পিঠে কিল দিয়ে বললাম, তোকে আমি মেরে ভর্তা করব।
তোর ভাইকে বিয়ে করলে তো? জানি জানি, তলে তলে অনেক দূর গড়িয়ে গেছে। ওর কথা শুনে আমি হাসতে লাগলাম। পুরো দিনটা অনেক মজা করলাম তিনজনে। আয়ান নিজে রান্না করে খাওয়ালো, আমি আর মিলা হেল্প করেছিলাম শুধু। এভাবেই কেটে গেল আরও কিছুদিন। আমার আর আয়ানের রিলেশন কিভাবে শুরু হলো নিজেরাই বুঝতে পারিনি। অবশ্যই এতে মিলার হাত ছিল, না হলে এটা হতো কিনা জানি না। দুজনের ফোন নাম্বার মিলা এনে দিয়েছিল। প্রথম প্রথম টুকটাক কথা হতো, তারপর একদিন সেটা মনের গভীরে চলে গেল। এরই মধ্যে একদিন মা বলল, ইরা আজ তুই বাইরে বের হবে না। কেন মা? তোর ভাইয়ার একটা বন্ধু আসবে তোকে দেখতে। মায়ের এই কথাটা শুনে একটা ধাক্কা খেলাম। আমার ভাই যে কিনা প্রচন্ড রাগী একটা মানুষ, আমি ভাইয়াকে ভীষণ ভয় পাই, আর তার বন্ধু আসবে দেখতে এটা মনে আসতেই ঘেমে গেলাম। এখন কি হবে? আমার আয়ানকে জানাতে হবে। মা চুপ করে থাকতে দেখে বলল, কি রে, কি চিন্তা করিস? আমি ঠিক করলাম মাকে সব জানাতে হবে, না হলে আমি এই বিয়েটাকে আটকাতে পারবো না। আমি কিছু সময় ভেবে মাকে বললাম, মা তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা বল? মা, আমি এই বিয়ে করতে পারবো না। সে কি কথা? কেন, কি হয়েছে বলবি তো? আমি একটা ঢোক গিলে বললাম, মা, তোমার মনে আছে সেই ছেলেটার কথা? মা ভ্রু কুঁচকে বলল, কোন ছেলে? ওই যে হাসপাতালে তোমাকে ভর্তি করলে একটা ডাক্তার ওষুধ এনে দিয়েছিল, তুমি বলেছিলে না ছেলেটা অনেক ভালো। হ্যাঁ তো? মা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, ওকে না পেলে আমি মরে যাব। মা আমার কথা শুনে চুপ করে রইল। কিছু সময় পর বলল, আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না, কিভাবে কি খুলে বলতো। আমি মাকে সব বললাম। মা শুনে বলল, ছেলেটা ভালো আমিও জানি, কিন্তু ওর বংশমর্যাদা পরিচয় কি? তোর ভাইকে তো চিনিস, অনেক ভালো ছেলে মা। আমি সুখী হব। আচ্ছা ঠিক আছে, আমি ঈশানকে বলবো। ও যদি হ্যাঁ করে তাহলে কোনো সমস্যা নেই। আমি মায়ের কথা শুনে নিশ্চিত হলাম। রাতে আয়ানকে ফোনে সব জানালাম। আয়ান বলল, আমি 2 দিন ধরে ভাবছিলাম তোমাদের বাড়িতে বিয়ের কথা বলবো। তাহলে তো আরো সহজ হয়ে গেল। আমার কোনো সমস্যা নেই, যখন তোমার ভাই আর বাবা আমাকে দেখা করতে বলবে আমি চলে আসব। পরের দিন সকালে নাস্তা করছি সবাই, আমার মন ধুকধুক করছে। ভাইয়া আমার সামনে বসা, আমি চুপচাপ খেয়ে যাচ্ছি। ভাইয়া উঠে চলে যাওয়ার সময় বলল, আমার বন্ধুকে আসতে নিষেধ করেছি, ছেলেটাকে কাল সকালে আসতে বলিস। ভাইয়ার কথা শুনে খুশিতে চোখে পানি চলে এলো। আমি আয়ানকে সব জানালাম। ও বলল, তুমি কোনো টেনশন করো না, আমি সকালেই চলে আসব। সারা রাত খুশিতে ঘুম হলো না, কখন সকাল হবে। আয়ান বসে আছে আমাদের ড্রয়িং রুমে, আমি মায়ের সাথে রান্নাঘরে নাস্তা তৈরি করছি, কিন্তু কান খাড়া করে আছি কি কথা হয় শোনবার জন্য। হঠাৎ করে আমি ভাইয়ার চিৎকার শুনতে পেলাম। ভাইয়া আয়ানকে বলছে। ভাইয়ার হঠাৎ এমন চিৎকার শুনে আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে আসতেই শুনতে পেলাম ভাইয়া আয়ানকে বলছে, তোমার সাহস হয় কি করে আমার বোনকে বিয়ে করতে চাও? মানলাম তুমি ডক্টর, কিন্তু সবাই যখন জিজ্ঞেস করবে ছেলের বাবা কি করে, তখন আমি কি বলবো? সে একজন দিনমজুরি। আয়ান ভাইয়ার কথা শুনে বলল, কেন, দিনমজুরি বুঝি মানুষ না? দেখো, আমার পরিষ্কার কথা, আমার বোনকে ভুলে যাও। এই শহরের সব থেকে ধনী লোকের ছেলের সাথে আমার বোনের বিয়ে দেব। ভাইয়া, আমি ইরাকে সুখী রাখবো। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আর একটা কথাও বলবে না, চলে যাও। আজকের পর থেকে ইরার সাথে যোগাযোগও করবে না। আমি ভাইয়ার কথা শুনে হয়ে গেলাম। যেটা আমার ভয় ছিল ওটাই হলো। আয়ান গরিব ঘরের ছেলে, ওর বাবা অনেক কষ্ট করে ওকে লেখাপড়া শিখিয়েছে, কিন্তু আমার তো কোনো সমস্যা নেই। তাহলে ভাইয়া এমন বিহেভ কেন করছে? আমি সাহস নিয়ে এগিয়ে গেলাম ভাইয়ার সামনে। ভাইয়াকে বললাম, ভাইয়া, আমি আয়ানকে বিয়ে করলে সুখী হব। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা পসিবল না। আমি ভাবতেও পারিনি যে ভাইয়া আমাকে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেনি, সেই আজ আমার গায়ে হাত তুলবে। আমার মুখে সমস্ত শরীরের শক্তি মিশিয়ে একটা চড় দিয়ে বলল, বাহ, তোর তো অনেক উন্নতি হয়েছে। নিজের ভালো মন্দ সব বুঝে গেছিস। একবারও চিন্তা করিস ওই বাবা ভাইয়ের কথা, যারা তিল তিল করে বড় করে একটু একটু করে স্বপ্ন দেখে বোনের জন্য? সিদ্ধান্ত এখন তোর হাতে, তুই যা ইচ্ছে করতে পারিস। এই বলেই ভাইয়া চলে গেল। মা তাড়াতাড়ি করে আমার কাছে এসে আয়ানকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি কিছু মনে করো না, ওকে অনেক বেশি ভালোবাসে ওর ভাই। কোনোদিন এভাবে ভাই বোনের কথা কাটাকাটি হয়নি। আজ রাগের মাথায় কি দিয়ে কি হয়ে গেল, তুমি চলে যাও। আয়ান একবার আমার দিকে তাকিয়ে চলে গেল। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি হতবুদ্ধি হয়ে গেলাম। ভাইয়া আমার গায়ে হাত তুললো, সেটাও আয়ানের সামনে। নিজেকে আর সামলাতে পারছিলাম না। নিজের ঘরে গিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলাম। কষ্ট কোনটা বেশি লাগছে বুঝে উঠতে পারছি না। এভাবেই কেটে গেল কয়েকটা দিন।
আমি আর ঘর থেকে বের হতাম না, কারোর সাথে কথা বলতে চাইতাম না। মা বাবা জোর করে খাইয়ে দিত। ভাইয়াও বাসায় ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, অনেক রাত করে বাসায় ফিরতো। সবকিছু এলোমেলো হয়ে যেতে লাগলো। আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম। সেদিন রাতে আয়ানকে ফোন করে জানালাম, হ্যালো আয়ান, কেমন আছো ইরা? তোমাকে কতবার ফোন করেছি, তোমার ফোন বন্ধ। জানো আমি কত টেনশন করেছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো কি বলবে? কোথায় দেখা করতে হবে বলো? আয়ান, তুমি আমাকে ভুলে যাও। তোমার মাথা ঠিক আছে ইরা? তুমি কি পাগল হয়ে গেলে? আমি ঠিক আছি। কিছুদিন পর আমার বিয়ে, আমাকে ফোন করবে না কোনোদিনও। আয়ানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিলাম। মোবাইলের ভেতর থেকে সিম বের করে টুকরো টুকরো করে ভেঙে ফেললাম। মনে হচ্ছিল আমি আমার ভালোবাসাও এভাবেই ভেঙে ফেলেছি। আয়ান, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু সেটা আর বলা হবে না। অনেকগুলো আপন মানুষদের ভালোবাসা আজ বাঁচিয়ে রাখতে আমার ভালোবাসা শেষ করতে হলো। তুমি আমায় ক্ষমা করে দিও প্লিজ। এভাবেই কেটে গেল 1 বছর। আগের মতো সব কিছু হলেও আয়ানকে আমি ভুলতে পারতাম না। নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করলেও রাত শেষে হাজারো স্মৃতি উকি দিত মনের জানালায়। একদিন অনিকের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিরাট কোটিপতি ছেলে, বাড়ির সবাই খুব খুশি। আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাদের খুশি দেখেই আমি আমার ভালোবাসা নিজের হাতে খুন করেছি। বাসরাতে অনিককে সব কিছু বলে আমি আমার জীবনের আরও একটি ভুল করেছিলাম। তাই তো আমার তার মাসুল তিলে তিলে দিতে হচ্ছে। সেদিন অনিক আমার উপরে অনেক বেশি রাগ করে বাইরে চলে গিয়েছিল। সব দোষ আমার। যে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসতো তাকে একদিন ফিরিয়ে দিলাম। আর যে নতুন করে ভালোবেসে আপন করে নিতে চাইলো তাকে অতীত বলে দিয়ে তার মনে ঘৃণার জন্ম দিলাম। মাঝে মাঝে মনে হয় আমি আসলেই কপাল পোড়া। আমার কপালে সুখ সয় না, না হলে বারবার ভালোবাসার দরজায় এসেও কেন ফিরে যায়? হঠাৎ করে আমার ফোনে কল এলো। কেউ একজন বলল, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসুন, অনেক গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে। আমি কথাটা শুনে কি করব বুঝে উঠতে পারছি না। তাড়াতাড়ি করে অনিকের নাম্বারে ফোন করলাম। ওপাশ থেকে একজন ফোন ধরলো। আমি বললাম, কে আপনি? আপনি আমাকে চিনবেন না, যাকে ফোন করেছেন সে এখন হাসপাতালে ভর্তি। অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি চলে আসুন। আমার বুকটা ডিপ ডিপ করছে। অনিকের কিছু হবে না তো? পাগলের মতো হাসপাতালে ছুটে গেলাম। ডক্টর বলল অবস্থা অনেক খারাপ, নেশা অবস্থায় গাড়ি চালাচ্ছিল, চোখে গুরুতর আঘাত পেয়েছে। চোখ দুটো নিয়ে কিছু বলা যাচ্ছে না। আমার বাবা মা, ভাই অনিকের বাবা মা সবাই হাসপাতালে। কি করবে বুঝতে পারছি না। আমি চেয়ারে বসে পড়লাম। নিজেকে মনে হচ্ছে একটা খুনি, মনে হচ্ছে আমি নিজেই মরে যাই। সব কিছু তো আমারই জন্য। হঠাৎ করে আমার খেয়াল হলো এটা আয়ানের হাসপাতাল। আচ্ছা, ও কি এখনো জব করে নাকি চলে গেছে? নিশ্চয়ই আমাকে ঘৃণা করে অনেক। আসলে আমি এমনই, আমার কপালে ভালোবাসা নামক সুখ পাখিটা নেই। একটু পর ডক্টর এসে বলল, আমাদের এখনই অপারেশন করতে হবে। চোখের অবস্থা বুঝতে পারছি না। এই বলেই চলে গেল। আমরা অপেক্ষা করে যাচ্ছি। কয়েক ঘন্টা পর ডক্টর বের হয়ে বলল, আপনাদের রোগী এখন বিপদমুক্ত। ওনার চোখ ঠিক হয়ে গেছে, নতুন করে চোখ লাগাতে হয়েছে। আমরা সবাই অবাক হয়ে গেলাম। নতুন চোখ কে দিল এত তাড়াতাড়ি? ডক্টরকে জিজ্ঞেস করা হলো, স্যার, কে সেই লোক যে নিজের চোখ দিয়ে আমার স্বামীকে বাঁচিয়ে দিল? দেখুন মিসেস অনিক, আমাদের বলতে নিষেধ করেছেন। এটা বাস্তব যে নিজের জীবনের মায়া ত্যাগ করে সে আপনার স্বামীকে বাঁচিয়ে দিল। সে অনেক মহান মানুষ। আপনাদের কাছ থেকে সে কোনো বিনিময় চায় না, কোনো উপকারও সে আশা করে না। এই বলেই সে চলে গেল। সবাই অনেকের কাছে ভেতরে দেখা করতে চলে গেল। আমি ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি, হিসাব মেলাতে পারছি না সে কে। সে কি আমাকে চেনে? এমন সময় মিলা আমার সামনে দাঁড়ালো। এত দিন পর ওকে দেখে আমি অবাক। মিলা আমার সামনে এসে বলল, কেমন আছিস? মিলা, তুই? হুম। তোদের সেই দিনের ঘটনা শুনে আমি অনেক চেষ্টা করেছিলাম যোগাযোগ করতে, কিন্তু তোর ভাইয়া আমাকে একদিন রাস্তায় দেখে বলেছিল তোর সাথে কোনোদিন যেন যোগাযোগ না করি। আমি ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, আমরা কেউ ভালো নেই মিলা, ও সবের জন্য দায়ী আমি। তোর বর এখন সুস্থ। ওর কথা শুনে অবাক হয়ে বললাম, তুই কিভাবে জানলি? আমি সব জানি। আয়ান ভাইয়া তোকে এখনো পাগলের মতো ভালোবাসে। তার চোখ দুটো দিয়ে প্রমাণ করে দিল সে তোকে কতটা ভালোবাসে। আমি মিলার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। মনে হচ্ছে হাত পা অবশ হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাব। মিলা আমাকে বলল, তুই শান্ত হ। আয়ান ভাইয়া ভালো আছে। চোখ দেওয়ার আগে বলে গেছে চোখ দুটো সে শুধুমাত্র তোকে দেখার জন্য দিয়েছে, যেন মন ভরে তোকে দেখতে পারে। আমি আর সহ্য করতে পারছিলাম না, হাউমাউ করে কাঁদতে লাগলাম। আজ 10 দিন পর অনিকের চোখের ব্যান্ডেজ খুলবে।
আমি আয়ানকে এক নজর দেখার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ও নাকি পরের দিনই হাসপাতাল থেকে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। মিলাও আর যোগাযোগ করেনি। আমি অনেকের সামনে বসে আছি। ও আস্তে আস্তে চোখ খুলে আমার দিকে তাকালো। আমি ওর চোখের দিকে অপলক তাকিয়ে আছি। আমি জানি না আমার চোখ কাকে দেখছে, আয়নের চোখ নাকি অনিকের চেহারা। অনিক এই প্রথম ভালোবাসা মাখা হাত দিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরলো। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে অনিকের হাত ভিজে যাচ্ছে। অনিক আমার চোখের পানি মুছে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো। ওর বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি আমি। আর মনে মনে বলছি, আয়ান তুমি ভালো থেকো, সারা জীবন আমি তোমাকে মনে রাখবো। অবশেষে শুধু তুমি, তোমার তুলনা হয় না কারোর সাথে, এটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেলে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।